আজ অবধি তো বহু বাঙালি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন, কিন্তু প্রথম কোন বাঙালি গ্র্যাজুয়েট হয়েছিলেন জানেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 169 বছর আগে। সালটা 1857, প্রতিষ্ঠিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তার ঠিক 1 বছর পরেই আয়োজিত হলো বিএ পরীক্ষা। সিলেবাস সাংঘাতিক কঠিন। পরীক্ষা দিলেন 13 জন, কিন্তু পাশ করলেন মাত্র 2 জন। এবার সেই 2 জন কৃতী ছাত্রকে সংবর্ধনা দেওয়ার জন্য 1858 সালের 11 ডিসেম্বর একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। 2 জন ছাত্র হাজির হলেন একটা বিশেষ পোশাকে। মঞ্চ থেকেই তৎকালীন আচার্য JW কেলভিন ঘোষণা করলেন 2 জনের নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু। গোটা টাউন হল তখন করতালির বন্যায় ভাসছে। নমস্কার, আমি সুজয় নীল। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আরও একটা নতুন এপিসোড নিয়ে আজ আমি চলে এলাম আপনাদের টিভির পর্দায়। আগামী 26শে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, যার কলম থেকে সৃষ্টি হওয়া বন্দে মাতরম গানটি আজ ভারতবর্ষের জাতীয় গান। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের মধ্যে যতটা জনপ্রিয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বাঙালিরা তার সিকিভাগও মাতামাতি করে না। এই কথাটা শুনতে ভীষণ তেতো লাগলেও সত্যি। তবে যে বা যারা বঙ্কিমচন্দ্রের সাহিত্য পড়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন বঙ্কিমচন্দ্রের সাহিত্য আদতে একটা বহুমূল্য রত্ন ভাণ্ডার। তবে আজ আমরা কথা বলবো মানুষ বঙ্কিমচন্দ্রকে নিয়ে। ঘটনাটা বঙ্কিমবাবুর বড় দাদা শ্যামচরণ চট্টোপাধ্যায়ের ছোট ছেলে শচীশ চন্দ্রের বিয়ের দিনকার। শচীশ চন্দ্রের বিয়ে হচ্ছে সাহিত্যিক দামোদর মুখোপাধ্যায়ের মেয়ে সুরেশ্বরীর সঙ্গে। বিয়ের আসরে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও। বিয়ের আসরে রাজবেশে আসবেন বলে পাইকপাড়ার জমিদারের থেকে পোশাক ধার করেছিলেন শচীশ চন্দ্র। যথা সময় রাজপুত্রের সাজে বিবাহবাসরে উপস্থিত হলেন তিনি। খাটো ধুতি আর শালগায়ে বিদ্যাসাগর এগিয়ে গেলেন তাকে স্বাগত জানাতে। কিন্তু রাজবেশ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে শচীশচন্দ্র নিজের বাঁ হাত দিয়ে সরিয়ে দিলেন বিদ্যাসাগরকে। এই দৃশ্য দেখে ভয়ানক ক্ষেপে গেলেন বঙ্কিমচন্দ্র। ঘোষণা করলেন শচীশচন্দ্রকে তখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে, তবেই সে বিয়েতে বসতে পারবে। তারপর আর কি, বিয়ের আসরে সবার সামনে বিদ্যাসাগরের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন শচীশচন্দ্র এবং ভালোই ভালোই সেই বিবাহ সম্পন্ন হলো। পরবর্তী গল্পটা দুঃসাহসিক বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমবাবু তখন খুলনা জেলার ম্যাজিস্ট্রেট। সেই সময় এক অত্যাচারী নীলকর সাহেব হাতির শুঁড়ে মশাল বেঁধে একটা আস্ত গ্রাম জ্বালিয়ে দিলেন। খবর গেল বঙ্কিমচন্দ্রের কানে। তখনও বেঙ্গল পুলিশ তৈরি হয়নি। সমস্ত পুলিশ ফোর্সকে কাজ করতে হতো ম্যাজিস্ট্রেটের অধীনেই। কিন্তু সে সময় কোনো দারোগার পক্ষেই ওই নীলকর সাহেবকে ধরা সম্ভব হলো না, কারণ সাহেবের কাছে নাকি সবসময় গুলি ভরা রিভলভার থাকে। এই শুনে বঙ্কিমবাবু এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে নিলেন যে তিনি ওই সাহেবকে যেভাবেই হোক পাকড়াও করবেন। হ্যাঁ, একজন ম্যাজিস্ট্রেট হয়েও তিনি এই চ্যালেঞ্জ নিয়েছিলেন। আর কয়েকদিনের মধ্যেই ওই সাহেবকে কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে এনে তিনি গরাদে পুড়েছিলেন। বঙ্কিমচন্দ্র পরাধীন ভারতবাসীকে স্বাধীনতার অগ্নিমন্ত্র দিয়েছিলেন। তাঁর তৈরি গান বন্দে মাতরম গাইতে গাইতে হাসি মুখে দেশ ও মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন বহু বিপ্লবী বীর। এই গান সৃজনের 150 বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকার এবং দেশের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে সারা বছর ধরে একটা বিশেষ ক্যাম্পেইনের সূচনা হয়েছে। আপনিও এই উদ্যোগে সামিল হতে পারেন। এআই ফিল্ম, শর্ট ফিল্ম কিংবা রিলস বানিয়ে আপলোড করতে পারেন www.vandemataram150.in ওয়েবসাইটে এবং জিতে নিতে পারেন পুরস্কার। এখনো অবধি প্রায় 20 কোটি মানুষ এখানে নিজেদের নথিভুক্ত করেছেন। বন্দে মাতরম গানের একটা ইনস্ট্রুমেন্টাল ভার্সন তৈরি করেছেন এখনকার প্রজন্মের তরুণ শিল্পী সুভদ্র কল্যাণ, লাবণ্য চৌধুরী, মৈশিলী দত্ত। দেখুন এই অনুষ্ঠানে।
এরপর যে গল্পটা বলতে চলেছি সেটা অসম্ভব হৃদয় বিদারক। বঙ্কিমচন্দ্রের আদরের ছোট মেয়ে ছিলেন পলা, ওরফে উৎপল কুমারী। মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল, মতীন্দ্র নামক সেই পাত্রের ছিল চারিত্রিক দোষ, মদ্যপান, থিয়েটার পাড়ার নটিদের বাড়িতে পড়ে থাকা। এই ছিল মতীন্দ্রের নিত্যদিনের রুটিন। একবার আচমকাই ফুর্তি করার জন্য পলার কাছে তার মায়ের গয়না চেয়ে বসে মতীন্দ্র। পলা দেবী সেই গয়না দিতে রাজি না হওয়ায় রাগে অন্ধ হয়ে যায় মতীন্দ্র। শোনা যায় পলা দেবীকে নাকি ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেন তিনি। তারপর পাড়ার এক ডাক্তারের সহযোগিতায় সেই মৃত্যুটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও করেন। ময়নাতদন্তে বোঝা যায় পলা দেবীকে আদতে হত্যাই করা হয়েছিল। এই মামলাটা আদালতে উঠলে বঙ্কিমচন্দ্র নিজেও এই মামলাটা লড়েন। আদালতের বিচারে মতীন্দ্রর প্রাণদণ্ড যখন প্রায় চূড়ান্ত হয়ে গেছে, তখন আচমকাই নীরব হয়ে যান বঙ্কিমচন্দ্র। ফলে প্রাণে বেঁচে যায় মতীন্দ্র। কিন্তু কেন আচমকা চুপ করে গেছিলেন তিনি? শোনা যায় মতীন্দ্রর বয়স্ক ঠাকুরদার অনুরোধেই নাকি মেয়ের খুনিকে ক্ষমা করে দেন বঙ্কিমচন্দ্র। কারণ মতীন্দ্রর যদি প্রাণদণ্ড হতো তাহলে ওই বয়স্ক মানুষটাকে দেখার মতো আর কেউ থাকতো না। বাবা হিসেবে মেয়ের হত্যাকারীর প্রতি তার এই মনোভাব সেই সময় তাজ্য বানিয়ে দিয়েছিল সমাজের বিদ্বজনেদের। এবার বাবা শব্দটা যখন উচ্চারণ করলামই, তাহলে এই জুন মাসের 21 তারিখে পৃথিবীর বহু দেশে পালিত হওয়া ফাদার্স ডে নিয়ে দু চার কথা তো বলতেই হয়। ফাদার্স ডে সূচনা হয়েছিল কিন্তু এক কন্যা সন্তানের জন্যই। আমেরিকার আরকানসাসের বাসিন্দা সোনোরা লুইস স্মার্ট ডড। সোনোরার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট ছিলেন আমেরিকার সিভিল ওয়ারে অংশগ্রহণকারী একজন সৈনিক। সোনোরা যখন মাত্র 16 বছর বয়স, সেই সময় তার মা মারা যান। মায়ের মৃত্যুর পর সোনোরা লক্ষ্য করেন কিভাবে তার বাবা নিজের 6 সন্তানদের মাতৃস্নেহে আগলে রেখে বড় করছেন। এই বিষয়টাই গভীরভাবে ছাপ ফেলে তার মনে। 1908 সালে যখন আমেরিকার বুকে প্রথমবারের মতো মাদার্স ডে বা মাতৃদিবস উদযাপন করা হয়, তখন সোনোরার মনে হয় একটা বিশেষ দিন বাবাদেরও প্রাপ্য। এই কারণেই সোনোরা নিজের বাবার জন্মদিন 5ই জুন ফাদার্স ডে হিসেবে পালন করার প্রস্তাব দেন চার্চকে। কিন্তু চার্চের টালবাহানায় শেষ পর্যন্ত 1910 সালের জুন মাসের 3য় রবিবার এই দিন পালন করতে পারেন সোনোরা, ফাদার্স ডে। সেই থেকে ইউনাইটেড স্টেটসে এই দিনটা ফাদার্স ডে হিসেবে পালিত হয়। আর এই ট্রেডিশন মেনে এখন আমাদের দেশেও এই দিনটাকে উদযাপন করা হয় ফাদার্স ডে হিসেবে। এইবার আপনাদের সামনে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় চ্যানেল বাপ বেটিয়ার গিটার থেকে বাপ মেয়ে জুটির একটা মন কাড়া পারফরমেন্স। আচ্ছা মিঠি, আজকে আমরা কি গান করব? আজকে আমরা হ্যারি বেলাফন্টের জামাইকা ফেয়ারওয়েল করব। জামাইকা ফেয়ারওয়েল করব? জানিস তো এই জামাইকা ফেয়ারওয়েল কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হয়েছে। ও তাই? হ্যাঁ। আর তুই কটা ল্যাঙ্গুয়েজে শুনেছিস? আমি তো শুনেছি বাংলা আর ইংলিশ থেকে। একদম। বাংলায় শ্রী রঞ্জন প্রসাদ করেছিলেন এই গানটি। তো একটা কাজ করি, আজকে তুই ইংলিশে গা আর আমি বাংলায় গাই। হ্যাঁ। আহা পথের প্রান্তে ওই সুদূর গান, যেথা সময় থমকে থামে বটের ছায়। আহা সন্ধ্যা দ্বীপ জালে তারার টিপ, কত ফুলের গন্ধে মোর মন মাতায়। আয় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গেয়ে। আহা মেলার রাস্তা ধরে মেয়ের দল, যেত কাকন বাজিয়ে পায়ের উপর মন। আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ, কেন
স্মৃতির পাতায় ঝরে অশ্রুজল। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গেয়ে। Sounds of laughter everywhere, and the dancing girls sway to and fro. I must declare my heart is still the one, been from Maine to Mexico. But I'm sad to say I'm on my way back for a many a day. My heart is down, my head is turning around, and I'll leave a little girl in Kingston town. আহা চিন্তাহীন সেই সুখের দিন, কেন আমার চিত্তে আজও বাজাইবি। সেই শালের বোন মোর ঘরের কোণ, তারি নিবিড় বক্ষে মন অন্তরীণ। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গেয়ে। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গেয়ে। এইবার চলুন কথা বলি একই দিনে সারা বিশ্বজুড়ে পালন করা গুরুত্বপূর্ণ ঘটনার কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইন্টারন্যাশনাল যোগা ডে। এবছরও 21শে জুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বাংলার মাটিতেই উদযাপন করলেন এই দিনটাকে। প্রায় লক্ষাধিক মানুষ ওর এই উদযাপনের শরিক হয়েছিলেন এবছর। দেখে নিই সেই উদযাপনের কিছু মুহূর্ত। घाट सामने एवं पिछने झुकानो, श्वास छोड़ते हुए धीरे धीरे सिर और गर्दन को आगे की ओर झुकाइए। सांस छाड़ते छाड़ते माथा एवं घाट के सामने दिखे झुकान और धीरे धीरे श्वास भरते हुए सिर और गर्दन को पीछे की ओर झुकाइए। पूरा ध्यान श्वास प्रश्वास पर रहना है। गर्दन पे उत्पन्न होने वाले खिंचाव को महसूस करने का प्रयास और धीरे धीरे श्वास छोड़ते हुए सिर को सामान्य स्थिति में लेके आइए। श्वास भरते हुए धीरे धीरे दोनों हाथों को साइड से बगल से सिर के ऊपर लेके जाइए। सांस नीते नीते दुटो हाथ के ऊपरे निये आसुन। दोनों हाथों को हथेलियां बाहर की तरफ रहना है, दुटो हाथेर तालु बाहरेर दिके। और धीरे धीरे श्वास छोड़ते हुए दोनों हाथों को नीचे की तरफ लेके आइए। सांस छाड़ते छाड़ते सामान्य अवस्थाয় ফিরে আসুন। গতি, শক্তি, সমন্বয় ও শৃঙ্খলায় সম্পূর্ণ হয়ে ওঠার প্রাচীন বিজ্ঞান যোগ। এক বিনয়ী সন্ন্যাসী, যার না ছিল মুকুট, না ছিল সৈন্য, না কোনো অস্ত্র, फिर भी वो भारत की आत्मा को अपने साथ लेकर चला। वेस्ट बंगाल ने दुनिया को गीत की मधुर धुन दी, कविता की आत्मा दी, भक्ति की भाषा दी और निडर विचारों की अमर ज्योति प्रदान की। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি মানুষকে শিখিয়েছে স্থিরতার বল। বঙ্কিমচন্দ্রর কলমে বাংলার ভক্তি হয়ে উঠেছিল গান, গান হয়ে উঠেছিল প্রার্থনা, আর প্রার্থনা হয়ে উঠেছিল দেশের হৃদস্পন্দন। साथियों, जब समाज स्वस्थ होगा तब राष्ट्र भी अधिक सक्षम
अधिक समृद्ध और आत्मविश्वासी बनेगा। मैं इसके लिए मैं सबके लिए कामना करता हूं, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। একটা জিনিস জানলে চমকে যাবেন, এই যোগ চর্চার সূত্রপাত কিন্তু মহাদেবের হাত ধরেই, আর সে কারণেই আমরা তাঁকে আদি যোগী বলে থাকি। শাস্ত্র অনুসারে মহাদেবী হলেন যোগচর্চার আদি গুরু এবং পৃষ্ঠপোষক। পুরাণ অনুযায়ী মহাদেব নাকি নিজের যোগচর্চার জ্ঞান মর্তলোকেও ছড়িয়ে দিতে চেয়েছিলেন, আর তাই তিনি হিমালয়ের পাদদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন 7 জন ঋষিকে। তারপর সেই সপ্ত ঋষিকে তিনি শিখিয়েছিলেন মানব চেতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার 112টি আসন। অনেক শাস্ত্রে এটাও বলা হয় যে মহাদেবের যোগবিদ্যার জ্ঞানে আলোকিত হওয়া প্রথম শিক্ষার্থী ছিলেন ওর স্ত্রী পার্বতী। আর তাই এটা বলাই যায়, ইন্টারন্যাশনাল যোগা ডে পালনের মাধ্যমে আমরা এক প্রকার মহাদেবের সেই জ্ঞানকেই আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চলুন এবার কথা বলি দিন কয়েক আগে সারা রাজ্য জুড়ে পালিত হওয়া পেট পুজো থুড়ি জামাই ষষ্ঠীর কথায়। এই জামাই ষষ্ঠী বিষয়টা আদতে অনেকটা সুকুমার রায়ের ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতো ঘটনা। মানে জামাই ষষ্ঠী আদতে কখনো জামাইদের আপ্যায়ন করার উৎসব ছিলই না। আদতে এই দিনটা পালিত হতো অরণ্য ষষ্ঠী নামে। বাড়ির মায়েরা দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠী যেমনভাবে পালিত করেন, এও ঠিক তেমন। অরণ্য ষষ্ঠীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল প্রকৃতি, অর্থাৎ প্রকৃতির আরাধনা করাই ছিল এই ষষ্ঠীর মূল উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডাকাত এবং বন্য জীবজন্তুদের ভয়ে বাড়ির মহিলাদের অরণ্যে যাওয়ার নিয়মে ছেদ পড়ল। তখন গ্রাম বাংলার অনেক বাড়িতেই মায়েরা এই অরণ্য ষষ্ঠীর দিন নিজেদের বাড়ির দালান বা উঠোনে ছোটখাটো বাগান বা অরণ্যের প্রতিরূপ তৈরি করে পুজো করা শুরু করলেন। কালের নিয়মে কখন যেন এই অরণ্য ষষ্ঠী বদলে গেল মা বিন্ধ্যবাসিনী স্কন্দ ষষ্ঠীর পুজোয়। এই পুজোটা মূলত করা হতো সন্তান লাভের আশায়। মায়েরা এই পুজোয় বিবাহিত মেয়েদেরকেও ডেকে নিতেন, যাতে সেই মেয়েও দেবী ষষ্ঠীর কাছে সন্তান লাভের প্রার্থনা জানাতে পারে। এবার সেই সময়কার সমাজ ব্যবস্থায় বেশিরভাগ মেয়েই ছিল অন্তঃপুরবাসিনী, তাই কোনো বিবাহিত মেয়ে একা একা বাপের বাড়ি যেত না, অন্তত শ্বশুর বাড়ি থেকে তাদের একা পাঠানো হতো না। মেয়ের সঙ্গে সঙ্গেই পাহারাদার হয়ে যেত জামাই। এবার আদরের জামাই বাড়ি আসছে বলে কথা, তাকে তো তৃপ্ত করতেই হবে। সেই থেকেই শুরু হলো জামাইদের পাত পেড়ে খাওয়ানো। ব্যাস, তারপর জামাইরা পুরো হাইজ্যাক করে নিল দিনটাকে। আর এমন সুস্বাদু সুযোগ হাতের সামনে পেলে কেউ হাতছাড়া করে নাকি? জামাই ষষ্ঠী নিয়ে মজাদার কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আসছে কন্টেন্ট ক্রিয়েটর আরণ্য। কন্যা বরয়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং বান্ধবা কুলমিচ্ছন্তি মিষ্টান্নমিতরে জনা। দ্বারকানাথ বিদ্যারত্ন রচিত কবিতা কুসুমাঞ্জলির এই শ্লোক দুটোর অর্থ কি জানেন? কনে বরের রূপ দেখে পছন্দ করে, মা বরের ঐশ্বর্য দেখেন, বাবা বরের জ্ঞান পরখ করেন, আত্মীয় স্বজন বরের কুলমর্যাদা পর্যবেক্ষণ করেন, আর বাকি সাধারণ লোক শুধু মিষ্টির প্রত্যাশা করে। অতএব মিষ্টি জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার হলেও জামাইয়ের সঙ্গে মিষ্টির সম্পর্ক চিরকালীন। গল্প শুরু হচ্ছে 1818 সালে। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হলেও একাধিক জমিদারি বিরাজ করছে বহাল তবিয়তে। আদব কায়দায় আর ঠাঁটে বাটে একে অপরকে টেক্কা দেওয়ার সুযোগ কেউ ছাড়েন না। সে বছর তখনও জামাই ষষ্ঠী আসতে বেশ কিছুদিন বাকি। হুগলি জেলার মানকুণ্ডুর খাঁ জমিদার বাড়ির নারী মহলে দাবি উঠেছে যে নতুন জামাইকে ঠকাতে হবে। তখনকার দিনে আবার জামাই ঠকানো আর বউ ঠকানো প্রথা ছিল খুবই জনপ্রিয়। ধরা যাক জামাইকে লুচি তরকারি খেতে দেওয়া হলো জল খাবারে, পাতলা করে লুচি বেলে দুখানা লেচির মাঝে ঢুকিয়ে দেওয়া হলো মিলের কাপড়। জামাই ফুলকো লুচিতে টান দিলেও লুচি ছেড়ে না। কিংবা বিকেলে জল খাবার হিসেবে চা সিঙ্গারা খেতে দেওয়া হলো, অথচ সিঙ্গারায় পুর হিসেবে আলুর বদলে ভরে দেওয়া হলো কাঁচা সবজির খোসা। তখনকার দিনে বোধহয় মানুষ এতটা সেন্সিটিভ ছিলেন না, মজাকে মজার ছলেই নিতে পারতেন। তবে দেখা গেল ধীরে ধীরে জামাইরাও সতর্ক হয়ে উঠছেন, যাচাই না করে কোনো খাবারেই তারা মুখ দেন না। অতএব জমিদার গৃহিণীর আবদার যে নতুন জামাইকে অভিনব কায়দায় ঠকাতে হবে। ডাক পড়ল তেলেনীপাড়ার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সূর্যকুমার মোদকের। জমিদার বাড়ির আবদার বলে কথা, তিনি আর তার পুত্র সিদ্ধেশ্বর মোদক অনেক ভেবেচিন্তে তৈরি করলেন এক অভিনব মিষ্টি। নির্দিষ্ট দিনে জামাই ষষ্ঠী উপলক্ষে বউ নিয়ে
প্রথমবার শ্বশুর বাড়িতে এলেন নতুন জামাই। জ্যৈষ্ঠের দুপুরে বাড়ির বাইরে খাঁ খাঁ রোদ আর বাড়ির ভেতরে শীতল আমেজ। নতুন জামাই বসেছেন মধ্যাহ্ন ভোজনে। আহারের পাহাড় জয় করার পরে এলো মিষ্টি মুখের পালা। পরিবেশিত অভিনব সন্দেশ হাতে নিয়ে আনন্দে গদগদ হয়ে যেই না কামড় বসিয়েছেন, সন্দেশের ভেতর থেকে বেরিয়ে এলো গোলাপ জল। সেই জলে নতুন জামাইয়ের নতুন গরদের ধুতি পাঞ্জাবি ভিজে একাকার। লজ্জায় লাল হয়ে গেলেন জামাই বাবা জীবন। আর জমিদার বাড়ির মহিলা মহলে ছুটল হাসির ফোয়ারা। আবিষ্কার হলো জামাই ঠকানো মিষ্টি। আসলে সূর্যকুমার মোদক আর সিদ্ধেশ্বর মোদক মিলে তৈরি করেছিলেন তালশাঁস আকৃতির এক সন্দেশ, যা বাইরে থেকে দেখতে কড়াপাকের সন্দেশের মতো, কিন্তু ভেতরে ভরা সুগন্ধি গোলাপের নির্যাস মেশানো দোলার রস। তখনকার দিনে গুড়কে পাক দিয়ে তৈরি চিনিকে বলা হতো দোলা। এহেন জামাই ঠকানো মিষ্টির নাম রাখা হলো জল ভরা। হুগলি থেকে যখন এই মিষ্টি কলকাতায় আসে তখন তা পরিচিত হয়ে ওঠে তালশাঁস নামে। আপাত দৃষ্টিতে একই রকম দেখতে হলেও জলভরা আর তালশাঁসের মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। জলভরা বাঙালির মিষ্টি ইতিহাসে যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলো। জন্মলগ্ন থেকেই খ্যাতির শিখরে পৌঁছে যায় এই মিষ্টি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গোলাপ জলের পাশাপাশি আমের রস, লিচুর রস, নলেন গুড়, চকলেট ইত্যাদি থাকতে শুরু করে সন্দেশের ভেতরে। বেচারা জামাই বাবা জীবন সেদিন ঠকেছিলেন ঠিকই, কিন্তু বাঙালি মোটেও ঠকেনি। আসলে বাঙালির ইতিহাস বুঝতে গেলে চিনতে হবে বাংলার মিষ্টিকে। বাঙালির শিল্পী সত্তার সমস্ত আত্মপ্রকাশের মধ্যে অন্যতম হলো মিষ্টির বৈচিত্র্য। সম্ভবত ষোড়শ শতকে পর্তুগিজরা বাংলায় আসার পরে বাঙালি সহজে ছানা তৈরির কৌশল জানতে পারে, আর তারপর থেকেই শুরু হয় নানা রকম মিষ্টি তৈরির সৃজনশীলতা। এহেন সৃজনশীল বাঙালির হাতেই তৈরি হয় জামাই ঠকানো অভিনব মিষ্টি জল ভরা। আসি। আচ্ছা, এই যে 20শে জুন তারিখটা এবার কিন্তু রাজ্য এবং রাজ্যবাসীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, কারণ গত 20 তারিখ সারা রাজ্য জুড়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে উদযাপনের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার জন্যও মাননীয় প্রধানমন্ত্রী এবছর আমাদের রাজ্যেই ছিলেন। নব্য নির্বাচিত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যই এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কেন এই 20শে জুন তারিখটাকেই বাছা হলো, কেন এই তারিখটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়, সেটা জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 79 বছর আগে। 1947 সালে দেশভাগের প্রাক্কালে বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠল। সেই সময় বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করে একটা পৃথক রাজ্য গঠনের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যুক্তি দেন যে সমগ্র বাংলা যদি পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় তাহলে বাংলার পশ্চিমাঞ্চলের মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকার বিপন্ন হবে। তাই তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই বিভিন্ন সংগঠন এবং জনমতের সমর্থন গড়ে উঠল। ফলে 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইনসভায় একটা ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হলো, যেখানে বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার পক্ষে মত প্রকাশ করা হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তই পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। আর সে কারণে এই 20শে জুন দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। এবার বলুন তো, আমাদের আজকের এই এপিসোডটা কেমন লাগলো আপনাদের? আবার কয়েকদিনের মধ্যেই ফিরে আসছি একটা ঝকঝকে নতুন এপিসোড নিয়ে। দেখতে থাকুন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রতি বুধবার ঠিক রাত 8:30। মিস করে গেলে বৃহস্পতিবার দুপুর 1:02 ফিরে আসছি পরের সপ্তাহে। নমস্কার।